পঞ্চায়েত মামলার রায় ঘোষণা করল কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানমের বেঞ্চে চলছিল এই মামলা। শুনানি শেষে রায়দান হলো মঙ্গলবার। তবে রাজ্য নির্বাচন কমিশনের সিদ্ধান্তের ওপর কোনো হস্তক্ষেপ করল না হাইকোর্ট। কমিশনের বিজ্ঞপ্তি বহাল রাখা হলো। মনোনয়নের দিন বা সময়সীমা বাড়ানো হবে কিনা সেটাও কমিশনের উপরেই ছেড়ে দিল আদালত। মনোনয়ন নিয়ে কোনো নির্দেশ না দিলেও কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানোর বড় নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। পাশাপাশি মহামান্য আদালত জানিয়েছেন, পঞ্চায়েত ভোটের সুরক্ষায় মোতায়েন করা যাবে না সিভিক ভলেন্টিয়ার। যে 7 জেলাকে কমিশন স্পর্শকাতর বলে চিহ্নিত করেছে, সেই 7 জেলাতেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের ভোট গণনা একসঙ্গে করতে হবে। সিসিটিভি না হলে ভিডিওগ্রাফির ব্যবস্থা করতে হবে। পঞ্চায়েত ভোটে কোনোভাবে সিভিক ভলেন্টিয়ারদের ব্যবহার করা যাবে না। সমস্ত ভোট কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে কমিশনকে। মনোনয়নের সময়সীমা বাড়ালো না কলকাতা হাইকোর্ট। রাজ্য নির্বাচন কমিশনের 9 জুনের বিজ্ঞপ্তি বহাল রাখা হলো। মনোনয়ন পেশের সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত কমিশনের উপরেই ছাড়লো আদালত। শুধু রাজ্য পুলিশ নয়, কেন্দ্রীয় বাহিনী দিয়েই পঞ্চায়েত ভোট করতে হবে। স্পর্শকাতর জায়গাতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে এবং সেখানে পরে ধাপে ধাপে আরো কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে। যেখানে রাজ্য পুলিশের সংখ্যা কম, সেখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার নির্দেশ দিল। পঞ্চায়েত ভোটের মনোনয়নের সময়সীমা বাড়ল না, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে রাজ্য নির্বাচন কমিশন, এমনটাই জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। এখনই 7 স্পর্শকাতর জেলায় মোতায়েন করতে হবে কেন্দ্রীয় বাহিনী। যে সমস্ত এলাকায় রাজ্য পুলিশের সংখ্যা কম থাকবে, সেখানেও ধীরে ধীরে মোতায়েন হবে কেন্দ্রীয় বাহিনী। অন্যান্য কোন কোন জেলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হবে তা পরে পরিস্থিতি খতিয়ে দেখে সিদ্ধান্ত নেওয়া হবে, এমনটাই জানালো কলকাতা হাইকোর্ট। শান্তিতে নির্বাচন করতে সমস্ত ব্যবস্থা করতে হবে রাজ্য নির্বাচন কমিশনকে এবং লাগাতে হবে। সেখানে সিসিটিভি লাগানো যাবে না, যেখানে ভিডিওগ্রাফি, যেখানে সিসিটিভি লাগানো যাবে না সেখানে ভিডিওগ্রাফি করতে হবে। পঞ্চায়েতের 3 স্তরে গণনা করতে হবে। একই সঙ্গে সিভিক ভলেন্টিয়ার্স নিয়েও বড় রায় দিয়েছে হাইকোর্ট। রাজ্যের সার্কুলারের বাইরে কোনো কাজে তাদের নিয়োগ করা যাবে না। রাজ্য সরকারি কর্মীদের দিয়ে একেবারেই কাজ না করা গেলে তবেই চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করতে হবে, নির্দেশ হাইকোর্টের। পঞ্চায়েত ভোটের মনোনয়নের সময়সীমা বাড়ানোর আর্জি নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিল বিরোধীরা এবং সেই মামলার প্রেক্ষিতে এদিন এমন রায় দিল হাইকোর্ট। পঞ্চায়েত ভোটের মনোনয়নের সময়সীমা বাড়ানোর আর্জি নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিল বিরোধীরা এবং সেই মামলার প্রেক্ষিতে এদিন রায় দিয়েছে হাইকোর্ট এবং এ বিষয়ে আইনজীবীরা কি বলছেন আমরা শুনে নেব। জাস্টিসের যে ডিভিশন বেঞ্চ পরিষ্কার জানিয়ে দিয়েছে যে 7টা যে স্পর্শকাতর ডিস্ট্রিক্ট আছে এবং অতি স্পর্শকাতর ডিস্ট্রিক্ট যেগুলো, সেখানে সিআরপিএফ দিয়েই পঞ্চায়েত ইলেকশন করাতে হবে। আর বাকি যে ডিস্ট্রিক্ট, সেখানে যদি পুলিশ কর্মচারী কম থাকে সেখানেও সিআরপিএফ ডিপ্লয়েড করতে হবে এবং যারা পোলিং পার্সোনেল তাদের পুরো প্রোটেকশন দিতে হবে, সিআরপিএফ দিয়ে দিতে হবে এবং তাদের যদি কোনো ক্ষতি হয় পূর্ণ দায়িত্ব কমিশনের থাকবে এবং যারা করবে স্ট্রং অ্যাকশন ইমিডিয়েট নিতে হবে। আচ্ছা, এই দিন পরিবর্তনের কোনো পুরো বিষয় দিন পরিবর্তন হয়নি। 9 তারিখের নোটিফিকেশনে যেই দিনের নমিনেশন দেওয়ার কথা ছিল সেই অনুযায়ী নমিনেশন দেওয়া হবে এবং 8 তারিখেই পঞ্চায়েত ইলেকশন হবে এবং কাউন্টিং অবধিও সিআরপিএফ থাকবে এবং সিআরপিএফ দেওয়া হবে। যে 7টা ডিস্ট্রিক্টে সিআরপিএফ স্পর্শকাতর বলে বলা হয়েছে, সেই 7টা ডিস্ট্রিক্টে সিআরপিএফ থাকবে, অতি স্পর্শকাতরও থাকবে এবং বাকি যে ডিস্ট্রিক্টগুলো, সেখানে যদি রাজ্য সরকার মনে করে, কমিশন মনে করে যে এখানে পুলিশ পার্সোনাল কম, সেখানেও সিআরপিএফ ডিপ্লয় করতে হবে এবং এই রিকুইজিশন কমিশনকে ইমিডিয়েট করতে হবে। এবং আরও বলা হয়েছে যে কমিশন যেন পূর্ণ দায়িত্ব নেয়, এই ইলেকশনের মতন যেন হয়, প্রহসনে যেন পরিবর্তন না হয়। ছেড়ে দিন না,
প্রথমত যে পিআইএল হয়েছিল তাতে যে ইলেকশন ক্যান্সেল করতে বলেছিল শুভেন্দু অধিকারী, প্রথম প্রেয়ার ছিল হাইকোর্ট বলেছে যে প্রেয়ার করেছিল সেটিং অ্যাসাইড ইলেকশন প্রসেস, সেই প্রেয়ার রিজেক্ট করে দিয়েছে। শুভেন্দু অধিকারী পিটিশনে প্রেয়ার ছিল যে ইলেকশনটাকে সেট অ্যাসাইড করো, সেকশন 42 এর নোটিশের পর থেকে যা আছে সেই প্রেয়ার রিজেক্ট করে দিয়েছে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে যে রিগার্ডিং দি চেঞ্জ অফ দি ডেট অফ দি ফাইলিং অফ দি নমিনেশন, এক্সটেনশন অফ দি ডেট, সেটাতে হাইকোর্ট বলেছে হাইকোর্টের কোনো পাওয়ার নেই যে ইলেকশন ডেট এক্সটেনশন করার, সেই ইলেকশন ডেটের এক্সটেনশন করার হাইকোর্টের কোনো পাওয়ার নেই, অথবা হাইকোর্ট এটা করতে পারবে না, ইলেকশন ডেট এক্সটেনশন করতে পারবে না। যদি ইলেকশন কমিশন কোথাও মনে করে যে ডেট একটা মানে কোনো ডেট এক্সটেনশন করবে, সেটা ইলেকশন কমিশন সেটা করবে। আর যদি ইলেকশন কমিশন যদি কোথাও মনে করে যে অন্য ইয়েতে যে ডেট আরও ডেট তাহলে স্টেট গভর্নমেন্টের সঙ্গে কনসাল্ট করে তা সেটা করবে। তবে হাইকোর্ট ইন্টারফেয়ার করেনি, ইলেকশন কমিশনের ব্যাপারে সেটা করেছে। তারপরে হচ্ছে যে দিনের বেলায় প্রতিদিন যে এক্সটেনশন করার টাইম নমিনেশন পেপার ফাইল করার জন্য, সেটা পর্যন্ত রিজেক্ট করে দিয়েছে। তারপরে যে স্ট্যাচুটরি প্রভিশন, এখানে বলেছে ইলেকশন কমিশন যে ওরা যে একটা প্রেয়ার ছিল যে রিটায়ার্ড জাজকে অবজারভার করা, ওইখানে যে রিটায়ার্ড জাজকে অবজারভার করার জন্য যেটা দিয়ে বলেছিল, সেই প্রেয়ার শুভেন্দু অধিকারীর প্রেয়ারে ছিল। শুভেন্দু অধিকারীর যে প্রেয়ার ছিল অবজারভার করার, অ্যাপয়েন্টমেন্ট করার, দ্যাট প্রেয়ার হ্যাজ অলসো বিন রিজেক্টেড, সেটা রিজেক্ট করে দিয়েছে। হাইকোর্ট বলেছে যে যথেষ্ট আন্ডার সেকশন 164-এ যে যথেষ্ট সিভিল সার্ভেন্ট রয়েছে, অফিসাররা রয়েছে, সিনিয়র অফিসাররা রয়েছে, তারা অবজারভার হিসেবে বিভিন্ন জায়গায় কাজ করতে পারে, তারা সেই জায়গাতে, তাই জন্য অবজারভারের প্রেয়ারটা একদম ক্যান্সেল করে দিয়েছে। তারপর হচ্ছে সেন্ট্রাল ফোর্সের ব্যাপারে বলেছে যে 7টা ডিস্ট্রিক্টে সেন্সিটিভ ডিস্ট্রিক্ট বলে অলরেডি ইলেকশন কমিশন ডিক্লেয়ার করেছে, সেই 7টা ডিস্ট্রিক্টে সেন্ট্রাল ফোর্স দিতে বলেছে। বাকি যে সমস্ত অ্যারেঞ্জমেন্ট করতে বলেছে সেগুলোতে না করতে বারণ করেছে। তারপর হচ্ছে স্টেট ইলেকশন কমিশনে সিসিটিভি যে বলেছে, সিসিটিভি যেখানে সম্ভব সেখানে সিসিটিভি লাগাতে বলেছে। যেখানে টেকনিক্যাল গ্রাউন্ডে করা যাবে না একদম, সেখানে ইলেকশন কমিশন ডিসাইড করবে। সাপোজ সিভিক ভলান্টিয়ার হানো যেগুলো রয়েছে, আপনি আগে বলতে দিন না, নামটা কিন্তু বলতেই দিচ্ছেন না। আর তারপরে হচ্ছে যে এনসিসি থেকে আরম্ভ করে অন্যান্য যে সিভিক বলে আইনে যদি পারমিট করে যে সমস্ত যাদের ইলেকশনের অ্যাপয়েন্টমেন্ট করা যায়, আইন যা পারমিট করবে সেই সব আইনের পারমিশনে সেই সমস্ত করা যাবে বলে এখানে বলে দিয়েছে। তারপরে এনসিসি যে আছে তাদেরও যদি অ্যাপয়েন্টমেন্ট করতে হয় তাহলে সেটা বিলো দিয়ে করতে পারে। ওকে, দমে হবে। আমরা পরিষ্কার দুটো কথা বলবার জন্য এখানে এসেছি। সিআরপিএফ থাক বা যাই থাক না কেন, যেভাবে গোটা পশ্চিমবাংলায় মানুষ ভোটাধিকার প্রয়োগ করার জন্য লড়াই করছেন কোমরের দমে, সেই ভোট করতে হবে। আর যে কথাটা আমরা বলেছিলাম, শুধুমাত্র একটি কথা, কোনো সিভিক ভলেন্টিয়ার্সকে ব্যবহার করা যাবে না, সেই কথা আজকে আদালত স্বীকৃতি দিয়েছেন। এবং বাকি জায়গায় দাঁড়িয়ে একটি বার্তা, নিজের অধিকার ভোটাধিকারকে একদম ক্ষমতা দিয়ে প্রয়োগ করুন কোমরের জোরে। নিজের ভোটাধিকার কেউ দেবে না, এটা কোনো দয়ার দান নয়, এটা প্রয়োগ করতে হবে। যাই থাক না কেন, কেন্দ্রীয় বাহিনী থাক, আদালত থাক, নিজের অধিকার নিজেরা প্রয়োগ করুন। কেন্দ্রীয় বাহিনী আজকে কি বললো আদালত? সেনসিটিভ বুথে থাকবে, সেনসিটিভ জেলাগুলোতে থাকবে, কিন্তু আবারও বলছি যে নির্বাচন কমিশনের এই মুহূর্তে এতদিন পর্যন্ত যা চিত্র আমরা দেখছি, ইনঅ্যাডিকুয়েসি অফ এভরিথিং, সেখানে দাঁড়িয়ে তাদের কিছু করার নেই। সুতরাং ভোট আপনাদের করতে হবে।
ভোটের মতন ভোট করুন, জনগণের জন্য ভোট, জনগণ ভোট দেবেন, এটাই হচ্ছে শেষ কথা। বিনোদন দা এসে যা, আসো। লোকনাথ আসো। সুজিতদা, আপনাদের বেশ কিছু আবেদন ছিল কেন্দ্রীয় বাহিনী সহ, কি করবেন এখন? শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা একটি পিআইএল ফাইল করেছিলেন। পশ্চিমবাংলার যে আগামী পঞ্চায়েত নির্বাচন, সেই নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী চেয়ে, যাতে করে আধা সামরিক বাহিনী চেয়ে, যাতে করে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়। আজকে আদালত সেই রায় দিয়েছেন। প্রত্যেকটি বুথে আধা সামরিক বাহিনী চাইতে হবে। রাজ্য নির্বাচন কমিশনকে অবিলম্বে কেন্দ্রীয় সরকারের থেকে আধা সামরিক বাহিনী চাইতে হবে। কেন্দ্রীয় সরকার বিনা খরচায় অবিলম্বে আধা সামরিক বাহিনী পশ্চিমবাংলায় পাঠাবেন, যাতে করে প্রত্যেকটা বুথে অবাধ এবং সুষ্ঠুপূর্ণ নির্বাচন হতে পারে। প্রতিটা বুথে সিসিটিভি ক্যামেরা লাগাতে হবে। যদি সিসিটিভি ক্যামেরা না থাকে তাহলে সেখানে ভিডিও রেকর্ডিং করতে হবে, যাতে করে প্রতিটি বুথে নমিনেশন ফাইলিং থেকে ভোট হওয়া পর্যন্ত প্রত্যেকটা মুহূর্ত রেকর্ড করা যায়। প্রত্যেকটা পোলিং অফিসার, গভর্নমেন্ট এমপ্লয়ীদের সিকিউরিটি দিতে হবে নির্বাচন কমিশনকে। প্রত্যেকটা নির্বাচন কমিশনের দায়িত্ব শান্তি বজায় রেখে নির্বাচন করা, সিআরপিএফের সাহায্য নিয়ে নির্বাচন করা। চতুর্থত, আমরা বলেছিলাম যে সিভিক পুলিশ যাতে ব্যবহার করা না হয়। হাইকোর্টের ডিভিশন বেঞ্চ রায় দিয়েছেন সিভিক পুলিশকে কোনোভাবে ব্যবহার করা যাবে না নির্বাচনের কাজে। একটি সার্কুলার আছে ইন্সপেক্টর জেনারেল পুলিশের, তাতে লেখা আছে সিভিক পুলিশকে কোনো রকম ল অ্যান্ড অর্ডারের কাজে, ইলেকশনের কাজে ব্যবহার করা যাবে না। যদি এনসিসি ক্যাডেটকে একান্তই না হয় তাহলে গ্রুপ ডি এমপ্লয়ি 4th পোলিং অফিসারে পড়ে নিতেও পারেন। আমরা আরও চেয়েছিলাম যে নমিনেশন ডেট এক্সটেন্ড করা হোক, কিন্তু আদালতের রায় যেটা, যে 5 দিনের মধ্যেই সুষ্ঠুপূর্ণভাবে নমিনেশন দেওয়ানোর দায়িত্ব নির্বাচন কমিশনের। নির্বাচন কমিশন ইনশিওর করবে কেন্দ্রীয় বাহিনী নিয়ে যাতে নমিনেশন সবাই সুষ্ঠুভাবে ফাইল জমা দিতে পারে। আচ্ছা, কেন্দ্রীয় বাহিনীর জন্য আমাদের যেটি আর্গুমেন্ট ছিল কোর্টের মধ্যে, আমরা বিগত কলকাতা কর্পোরেশন নির্বাচনের দেখিয়েছিলাম, বিধাননগর কর্পোরেশন নির্বাচন দেখিয়েছিলাম, কন্টাই কর্পোরেশন মিউনিসিপ্যালিটি নির্বাচন দেখিয়েছিলাম, যে এবং পোস্টপোল ভায়োলেন্স দেখিয়েছিলাম, যে প্রত্যেকটি ক্ষেত্রে আদালতে এসে স্টেট ইলেকশন কমিশন এনশিওর করেছিল যে কোনো রকম কোনো ভায়োলেন্স হবে না, কিন্তু প্রতি ক্ষেত্রে ভায়োলেন্স হয়েছে এবং সুষ্ঠু অবাধ নির্বাচন হয়নি এবং মানুষের জীবনহানি হয়েছে। সেইটা কনসিডার করে আদালত রায় দিয়েছেন যে কেন্দ্রীয় বাহিনী নিয়েই নির্বাচন করতে হবে। এই রায়কে কি স্বাগত জানাচ্ছেন? অবশ্যই স্বাগত জানাচ্ছি। শুধু কি 7টি স্পর্শকাতর জেলায় নাকি সব ইয়েতে? প্রথমেই 7টি স্পর্শকাতর জেলায় চাইতে হবে, তারপরে অ্যাসেসমেন্ট করে সমস্ত বুথে সমস্ত জেলায় কেন্দ্রীয় বাহিনী চাইতে হবে। বাকি আপনাদের লোকনাথ চ্যাটার্জি, উনি এটা বাকিটা জানাবেন। আজকেও ভাঙড়ে অশান্তি হয়েছে। না, ভয়ঙ্কর যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সারা একটু সামনে পশ্চিমবঙ্গে যেভাবে ভয়ঙ্কর হিংসাত্মক পরিস্থিতি হয়েছে, পশ্চিমবঙ্গের প্রধান বিরোধী দল হিসেবে ভারতীয় জনতা পার্টির বিধানসভার বিরোধী দলনেতা যে গুরুত্বপূর্ণ জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন, তার আজকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কলকাতা উচ্চ ন্যায়ালয় মাননীয় প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ দিয়েছেন। এই রায়টিকে আমরা আরও খতিয়ে দেখব, কিন্তু বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি দাবা যেগুলো ছিল সেইগুলোকে আজকে কলকাতা হাইকোর্ট মেনে নিয়েছেন এবং কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী থেকে শুরু করে এবং সিসিটিভি দেওয়া এবং সেইখানে আমরা কিন্তু নির্বাচনকে বাতিল করা বা নির্বাচনকে আটকানোর কোনো রকম আবেদন করিনি আদালতের সামনে। আমরা নির্বাচনকে স্বাগত জানাই। মানুষ যেন তাদের মতামত সুস্থভাবে ভালোভাবে মতামত প্রয়োগ করতে পারেন, তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, তারই জন্য আমাদের আজকে এই প্রচেষ্টা ছিল এতদিন ধরে আদালতের কাছে। আজকে ভাঙড় থেকে শুরু করে পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ জায়গায় আমরা আদালতের সামনে দেখালাম, বহু জায়গায় ডিসিআর আসেনি, বহু জায়গায় মনোনয়নপত্র জমা দেওয়া যায়নি, সেইগুলোকে আদালত খতিয়ে দেখে আজকে কিন্তু আদালত এই গুরুত্বপূর্ণ রায় দিলেন। সেজন্য পশ্চিমবঙ্গের প্রধান বিরোধী দল হিসেবে আজকে বিজেপি এই রায়টিকে আমরা যে গুরুত্বপূর্ণ বিষয় কয়েকটি রয়েছে সেইগুলোকে স্বাগত জানাচ্ছি এবং এর সাথে যে সিসিটিভি কাভারেজ করা এবং ভিডিও ফটোগ্রাফি রয়েছে সেইগুলোকেও
আজকে আমরা চাই যাতে ভালোভাবে এইগুলো দিতে পারে এবং আজকে যে কাউন্টিং সাইমালটেনিয়াস অর্থাৎ একসাথে যে কাউন্টিং প্রক্রিয়া হবে, আমরা জানি ত্রিস্তরীয় নির্বাচন, পঞ্চায়েত নির্বাচন, ত্রিস্তরীয় গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ, এই ত্রিস্তরীয় নির্বাচনে যে কাউন্টিংটা একটা ভয়ঙ্করভাবে করা হতো, পরিকল্পনা মাফিক যাতে আলাদা আলাদা করে করা হতো, এই কাউন্টিংটা যাতে একসাথে হয় সেই গুরুত্বপূর্ণ দাবি, সেইটিকে আজকে মহামান্য আদালত আজকে আমাদের পক্ষে রায় দেন এবং আদালত রায়দান করেন যে কাউন্টিং প্রক্রিয়া হবে ভোট গ্রহণের পরে, সেই কাউন্টিংটা যেন একসাথে হয়। আমরা জানি বিগত বিধানসভা নির্বাচনে কাউন্টিংয়ের জন্য যেরকম একটি ভয়ঙ্কর পরিস্থিতি কাউন্টিং সেন্টার থেকে মেরে বার করে দেওয়া হয়েছিল, সেই জন্য একইভাবে সাইমালটেনিয়াস কাউন্টিংয়ের যে দাবি ছিল সেটিকেও আদালত আজকে আমাদের কথা শুনে মান্যতা দিয়েছেন। সেটাকে আদালতের কাছে আমরা ধন্যবাদ জানাই। আমরা সেই রায়টিকে, সেই জায়গাটাকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা যে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী কিন্তু শুধুমাত্র একটি কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী মোতায়েনের শুধু বিষয় থাকেন না। তারা যখন কাজ করেন আদালতের সামনে আমরা স্পষ্ট করেছিলাম, তারা যখন কাজ করেন তাদের একটা কাজের পদ্ধতি আছে। তারা ফ্ল্যাগ মার্চ করেন, তারা সেন্সিটিভ জায়গায় এরিয়া ডমিনেশন করেন এবং তাদের যে কাজের পদ্ধতি, সেই কাজের পদ্ধতি পুরোটাই তারা মেনে করবেন। এবং সেই জন্য কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী মানে কোনো ব্যক্তি হয়তো আধা সামরিক বাহিনীর পোশাক পরে যাচ্ছেন সেটা নয়, কিন্তু একটা এলাকায় শান্তিপূর্ণ হওয়া এবং শান্তিপূর্ণ অবাধ নির্বাচনকে কেন্দ্র করে এই আধা সামরিক বাহিনী আমরা স্বাগত জানাচ্ছি। এবং আদালত রায় দিয়েছেন যে কেন্দ্র সরকার বিনামূল্যে এই আধা সামরিক বাহিনী রাজ্য নির্বাচন কমিশনের কাছে ব্যবস্থা করে দেবেন। আমরা সেই রায়টিকেও আমরা চাই যে পশ্চিমবঙ্গের যে হিংসাত্মক পরিস্থিতি এবং পরিবেশ, আমরা 2018 সালে প্রায় 1/3 নমিনেশন অর্থাৎ মনোনয়নপত্র জমা দেওয়া যায়নি, সেই 1/3 আমরা তারপরে 18 থেকে শুরু করে 19-এর লোকসভা এবং 21-এর বিধানসভা নির্বাচনোত্তর হিংসা এবং 21-এর কলকাতা পৌরসভা এবং 2022 সালে পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ এলাকায় সামগ্রিকভাবে যে পৌরসভা নির্বাচন হয়েছে সেখানেও যে হিংসাত্মক পরিস্থিতি এবং ঘটনাগুলো ঘটে দাঁড়িয়েছে, সেইগুলোকে মাথায় রেখে আজকে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী মোতায়েন করা একেবারে জরুরি ছিল। এবং কমিশনের পশ্চিমবঙ্গ নির্বাচন কমিশনের যে ভূমিকা ছিল সেই ভূমিকাটাও কিছুটা হলেও একটু আমরা সেই ভূমিকাকে একটু কঠোর ভাষায় নিন্দাও করতে চাই, কারণ তারা অনেক সময় চেয়েছিলেন যে এই কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী তারা মোতায়েন করবেন না বা করতে দেবেন না, কিন্তু সেই জন্য আজকে আদালতের গুরুত্বপূর্ণ রায় একটি দৃষ্টান্ত স্থাপন করেছেন এবং আমরা আশাবাদী এই নির্বাচন। আদালত কিন্তু বারংবার রায়দান করার সময় বলেছেন ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনস, অবাধ নির্বাচন, গণতন্ত্রের এই গুরুত্বপূর্ণ স্তম্ভ ত্রিস্তরীয় নির্বাচন যেটা পঞ্চায়েত, যেখানে মানুষ একেবারে নিজের ডিরেক্ট রিপ্রেজেন্টেটিভ চয়ন করেন, এই নির্বাচন যেন অবাধ এবং শান্তিপূর্ণ হয়। তো অর্থাৎ আমরা মনে করি যে অন্য রাজ্যের পুলিশ যেন আর রাজ্য নির্বাচন কমিশন না ডাকেন। রাজ্য নির্বাচন কমিশনকে যখন রায়দান করেছেন কলকাতা উচ্চ ন্যায়ালয়ের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ, আজকে কিন্তু অন্য রাজ্যের পুলিশ না ডেকে, অর্থাৎ এমন করে যেই রাজ্যগুলো থেকে ডাকছেন সেই রাজ্যগুলো আমরা দেখেছি, সেই রাজ্যগুলোর কিরকম পরিস্থিতি। তো সেই জন্য কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীকে যখন মোতায়েন করতে বলা হয়েছে, কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী মোতায়েন করা হবে। এই অডিওটা দেখো তো, ধরে নাও না কেউ না, এইটা বলো ওপরে ধরে ক্যামেরা দেখতে হবে। হ্যাঁ বলুন, এই যাচ্ছি আপনারা কি বলবেন? আজকে একাধিক রিট পিটিশন এর দুদিন ধরে আপনারা জানেন শুনানি হয়েছে এবং আজকে সবগুলি মামলারই একত্রে একটি কম্পোজিট অর্ডারে সবগুলোকে ডিসপোজ অফ করা হয়েছে। আমি আবু হাসেম খান চৌধুরী, অর্থাৎ আমাদের মালদা দক্ষিণের যিনি সাংসদ, তার পক্ষে আমি সওয়াল করেছি গতকাল।
তার মামলায় যে লিমিটেড প্রেয়ার ছিল আমাদের দুটি প্রেয়ার, সেই দুটি প্রেয়ারই কোর্ট অ্যালাউ করেছে। প্রথম প্রেয়ার যেটা ছিল সেটা হচ্ছে সিসিটিভি কাভারেজ। আমাদের বক্তব্য ছিল সিসিটিভি কাভারেজটা কেবলমাত্র বুথের ভেতরে নয়, যে রাস্তায় প্রি এক্সিস্টিং ইনস্টলড সিসিটিভি আছে, অর্থাৎ সারা পশ্চিমবঙ্গে পুলিশ ল অ্যান্ড অর্ডার ম্যানেজ করার ক্ষেত্রে যে সিসিটিভিগুলি অলরেডি ইনস্টল করে রেখেছে, যেখান দিয়ে পুলিশ তাদের ল অ্যান্ড অর্ডার মেনটেন করে, সেই সিসিটিভির ফুটেজ দেখে সেই সিসিটিভির আইপি অ্যাড্রেসগুলো যাতে ইলেকশন কমিশনের সাথে শেয়ার করা হয়, যাতে তারা সেই রাস্তায় প্রি এক্সিস্টিং সিসিটিভিগুলো থেকে ফুটেজ কালেক্ট করে ইন কেস যদি কোনো কমপ্লেন হয় যে বুথের বাইরে যে সমস্ত এরিয়া আছে সেই সমস্ত এরিয়াতে ডিউরিং দ্য টাইম অফ ক্যাম্পেনিং, ডিউরিং দ্য টাইম অফ নমিনেশন অ্যান্ড অলসো অন দ্য পোল ডে অর ডে বিফোর দ্য পোল ডে যদি কোনো রকম ভায়োলেন্স হয় সেটাকে মিটিগেট করার জন্য আমাদের এই প্রেয়ারটা অ্যালাউড হয়েছে। দ্বিতীয় প্রেয়ার যেটা ছিল সেন্ট্রাল ফোর্সেসের প্রেয়ারে ক্যাটাগরিক্যালি ক্যালকাটা হাইকোর্ট হ্যাজ সেড দ্যাট দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট অর্থাৎ কেন্দ্রীয় সরকার সমস্ত খরচা বহন করবে, যে সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্সেস যারা এই নির্বাচনে যাতে সুষ্ঠু এবং অবাধ নির্বাচন হয় পশ্চিমবঙ্গের মাটিতে। এই পঞ্চায়েত নির্বাচন 2018-এ আপনারা দেখেছেন কি ঘটেছে, তারও আগে 2015-এর বিধাননগরে এবং বিভিন্ন জায়গায় আপনারা যা দেখেছেন, যা ঘটনা ঘটেছে, সেগুলো যাতে পুনরাবৃত্তি না হয়, তাহলে সেটা এনশিওর করার জন্য মহামান্য আদালত একটা ম্যান্ডেট দিয়েছে ইলেকশন কমিশনকে, যে ইমিডিয়েটলি ডিপ্লয়মেন্টের কথা বলা হয়েছে এবং থ্রেট অ্যাসেসমেন্ট যে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর যেটি আছে আইনে, সেইটাতে দেখে যদি আরও যে 7টি জেলা অলরেডি অতি সংবেদনশীল জেলা হিসেবে ডিক্লেয়ার করা হয়েছে, তার বাইরেও যে জেলাগুলো আছে সেই জেলাগুলোতেও থ্রেট পারসেপশন বিয়ার করে অ্যাসেস করে সেখানেও যাতে প্যারামিলিটারি ফোর্স দেওয়া যায় এবং সেটা শেষ অবধি অর্থাৎ নির্বাচন উত্তর কাউন্টিংয়ের দিন অবধি যাতে তারা থাকে তার বন্দোবস্ত করতে বলা হয়েছে। এবং সাইমালটেনিয়াস কাউন্টিংয়ের কথা বলা হয়েছিল। সাইমালটেনিয়াস কাউন্টিং, যাতে জানেন কাউন্টিং স্টেশনে অনেক গণ্ডগোল হয়েছিল এর আগে, সেই গণ্ডগোলটাকে এড়াবার জন্য সাইমালটেনিয়াস কাউন্টিংয়ে যে প্রেয়ার সেটাকেও অ্যালাউ করা হয়েছে। অর্থাৎ আমাদের যে প্রেয়ারগুলি অ্যালাউ করা হয়নি, একটা প্রেয়ার যেটা হচ্ছে এক্সটেনশন অফ টাইম টু ফাইল নমিনেশন, সেটাতে কোর্টের ভিউ হচ্ছে যে তাতে নোটিফিকেশনটাকে নতুন করে আবার বিজ্ঞপ্তি জারি করার প্রয়োজনীয়তা আছে আন্ডার সেকশন 43। তো সেই বিজ্ঞপ্তি না জারি করে বৃহস্পতিবার বিকেল 3টে অবধি নমিনেশনের সময় রয়েছে, তার মধ্যে নমিনেশন দিতে হবে এবং ইলেকশন কমিশনকে ম্যান্ডেট দেওয়া হয়েছে যে ইলেকশন কমিশন এনশিওর করবে যে যাতে সুষ্ঠুভাবে মনোনয়ন জমা দেওয়া যায়। তার জন্য ইলেকশন কমিশনকে যা যা করার দরকার আছে সেইগুলো ইলেকশন কমিশন করে, সেই মর্মেও ডিরেকশন দিয়েছে। এই হচ্ছে ওভারঅল একটা যেটুকু আমাদের আদালতে অন স্পিকিং অর্ডার যখন জাজমেন্ট রিড আউট করছিলেন অনারেবল জাজেস, আমরা যেটা বুঝেছি, আমরা উই উইল স্ক্যান দ্য জাজমেন্ট সো ফার। এখন যেখানে দাঁড়িয়ে আছে তাতে করে আমার মনে হয় যে মানুষ যাতে অবাধভাবে গিয়ে নিজের ভোট নিজে দিতে পারে, তার জন্য কলকাতা হাইকোর্ট একটা পদক্ষেপ কিন্তু নিয়েছে, যাতে মানুষের মধ্যে এই কনফিডেন্সটা তৈরি হয়। কারণ দিনের শেষে দ্য রিয়েল উইনার আর দ্য ইলেক্টোরেট, যারা ভোট দেবে তারা যদি গিয়ে ভোট দিতে পারে তাহলেই গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। সেটা চারদিকে এক কদম কলকাতা হাইকোর্টের এই অর্ডার আমাদেরকে এগিয়ে দিয়েছে। থ্যাংক ইউ। পঞ্চায়েত মামলার রায় ঘোষণা করল কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানমের বেঞ্চে চলছিল এই মামলা। শুনানি শেষে রায়দান হলো আজ। তবে রাজ্য নির্বাচন কমিশনের সিদ্ধান্তের উপর কোনো হস্তক্ষেপ করল না হাইকোর্ট। কমিশনের বিজ্ঞপ্তি বহাল রাখা হয়েছে। মনোনয়নের দিন বা সময়সীমা বাড়ানো হবে কিনা সেটাও কমিশনের উপরেই ছেড়ে দিল আদালত। মনোনয়ন নিয়ে কোনো নির্দেশ না দিলেও কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানোর বড় নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। পাশাপাশি মহামান্য আদালত জানিয়েছেন পঞ্চায়েত ভোটের সুরক্ষায় মোতায়েন করা যাবে না সিভিক ভলেন্টিয়ার। এবং এই বিষয়ে আমরা বিস্তারিত জেনে নেব। আমার সঙ্গে লাইভ জুড়েছেন ট্রাইব টিভির প্রতিনিধি কলকাতা থেকে রিমিক মাঝি। রিমিক, পঞ্চায়েত মামলার রায় ঘোষণা করলো কলকাতা হাইকোর্ট, কি জানালো কলকাতা হাইকোর্ট এ নিয়ে, আর পঞ্চায়েত ভোটে কতটা জরুরি ছিল কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী মোতায়েন করা?
দেখো আজকে কলকাতা হাইকোর্টে যে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ, সেই ডিভিশন বেঞ্চ কিন্তু পরিষ্কার জানিয়ে দিল যে 7টি জনস্বার্থ মামলা হয়েছিল, এই যে পঞ্চায়েত নির্বাচন 8ই জুলাই, যেটা গত 8ই জুন কমিশন ঘোষণা করেছিল এবং 9ই জুন বিজ্ঞপ্তি জারি করেছিল। এই তড়িঘড়ি পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণা, মনোনয়ন 15ই জুন পর্যন্ত, এই সমস্ত কিছুকে বিরোধিতা করে কিন্তু বিজেপি সহ সমস্ত বিরোধী দলগুলো এবং অন্যান্য আরও অনেকে কিন্তু 7টি জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে। গতকালই কিন্তু এই মামলার শুনানি হয়েছিল এবং আজকে রায়দান ছিল। আজকে ঠিক বিকাল 5টার সময় প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ পরিষ্কার জানিয়ে দিল যে গত 9ই জুন যে বিজ্ঞপ্তি জারি করেছিল রাজ্য নির্বাচন কমিশন, অর্থাৎ 15ই জুন অবধি মনোনয়ন এবং 8ই জুলাই এক দফায় নির্বাচন, সেইটার ওপর কোনো রকম হস্তক্ষেপ করলো না কেন্দ্রীয় হাইকোর্ট। তারা পরিষ্কার জানিয়ে দিয়েছে এটা গোটাটাই হচ্ছে রাজ্য নির্বাচন কমিশনের এখতিয়ারভুক্ত, এখানে হাইকোর্ট কোনো রকম হস্তক্ষেপ করবে না। অর্থাৎ 9ই জুন যে বিজ্ঞপ্তি জারি করেছিল রাজ্য নির্বাচন কমিশন যে 15ই জুন অবধি মনোনয়নপত্র জমা এবং সকাল 11টা থেকে বিকেল 3টে এবং 8ই জুলাই এক দফায় রাজ্যে পঞ্চায়েত নির্বাচন, তার উপর কোনো রকম স্থগিতাদেশ দিল না হাইকোর্ট। তবে যে এটাও পাশাপাশি হাইকোর্ট আজকে বলেছে যে মনোনয়ন জমার সময়সীমা বাড়ানোর কথা, যেটা বারবার যারা মামলা করেছিলেন মামলাকারী এবং রাজ্যের সমস্ত বিরোধী দলগুলো যে দাবি করেছিল যে সকাল 11টা থেকে বিকেল 3টে অবধি যে সময়সীমা মনোনয়নের জন্য ধার্য করা হয়েছে সেইটা পর্যাপ্ত নয়, আরও সময়টা বাড়ানো হোক। সেই ব্যাপারেও আজকে হাইকোর্ট কিন্তু যে পর্যবেক্ষণ দিয়েছে সে রায়ের কথা জানিয়েছে। তারা বলেছে এই গোটা বিষয়টা রাজ্য নির্বাচন কমিশন বিবেচনা করে দেখবে, এখানে হাইকোর্ট হস্তক্ষেপ করবে না। এবার আসি অন্য বিষয়, যে আরও যে সমস্ত দাবিগুলো ছিল যে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করতে হবে, সিসিটিভির ক্যামেরার ব্যবস্থা করতে হবে এবং শুধু বুথে নয় বুথের বাইরেও রাস্তাতেও সিসিটিভির ব্যবস্থা করতে হবে, এই ক্ষেত্রগুলোতে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু হাইকোর্ট বিরোধীদের এই দাবিগুলো কিন্তু মান্যতা দিয়েছে। যেটা একদম পরিষ্কার করে, যেটা সবথেকে বড় মানে রায়ের সবথেকে বড় যে পার্ট সেটা হলো যে 7টি স্পর্শকাতর জেলাকে চিহ্নিত করেছে নির্বাচন কমিশন, যে 2 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, হুগলি, জলপাইগুড়ি থেকে শুরু করে বীরভূম, মুর্শিদাবাদ, এই 7টি যে স্পর্শকাতর জেলাকে ঘোষণা করেছে স্পর্শকাতর বলে রাজ্য নির্বাচন কমিশন, সেই স্পর্শকাতর 7 জেলায় অবিলম্বে কেন্দ্রীয় বাহিনী বা সিআরপিএফ মোতায়েন করতে হবে। শুধু তাই নয়, কেন্দ্রীয় বাহিনী বিনামূল্যে কেন্দ্রকে দিতে হবে। রাজ্য সরকার যে যতটা কেন্দ্রীয় বাহিনী চাইবে সেই কেন্দ্রীয় বাহিনী কেন্দ্রীয় সরকারকে বিনামূল্যে দিতে হবে। অর্থাৎ কেন্দ্রীয় বাহিনী যে রাজ্যে এলে সেই কেন্দ্রীয় বাহিনীর খরচ বহন করতে হতো রাজ্য সরকারকে। এক্ষেত্রে আজকে আদালত পরিষ্কার হাইকোর্ট রায় দিয়েছে যে রাজ্য সরকার যে কেন্দ্রীয় বাহিনী চাইবে, যত পরিমাণ কেন্দ্রীয় বাহিনী চাইবে, সেই কেন্দ্রীয় বাহিনীর সমস্ত খরচা বহন করতে হবে কিন্তু কেন্দ্রীয় সরকারকে। এছাড়াও যেটা বলেছে, অন্য রাজ্যের পুলিশ দিয়ে ভোট করানোর ক্ষেত্রেও কিছুটা বিরোধিতা করেছে আর হাইকোর্ট। তারা বলেছে কমিশন যদি মনে করে অন্য রাজ্য থেকে পুলিশ নিয়ে আসবে তাহলে আনতে পারে, তবে যেহেতু বিনামূল্যে কেন্দ্রীয় বাহিনী এবং যত পরিমাণ কেন্দ্রীয় বাহিনী রাজ্য সরকার চাইবে, সেই কথা যখন বলা হচ্ছে অন্য রাজ্য থেকে পুলিশ বাহিনী নিয়ে না এসে কেন্দ্রীয় বাহিনী অর্থাৎ সিআরপিএফ দিয়েই ভোট করাক রাজ্য সরকার। আজকে কিন্তু প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ এই কথা বলেছে। এছাড়াও যেটা বলেছে যে সিভিক ভলেন্টিয়ারদের দিয়ে কোনো রকমভাবে ভোটের কাজ করানো যাবে না, সেক্ষেত্রে আইনে যা আছে সিভিক ভলেন্টিয়ারদের আইন মেনে যে কাজ করা উচিত সেই কাজ করবে, তাদের ভোটের কোনো কাজে সিভিক ভলেন্টিয়ারদের ব্যবহার করা যাবে না, সেই কথাও কিন্তু আজকের রায়ে কিন্তু জানিয়ে দিয়েছে হাইকোর্ট। এছাড়াও যেটা জানিয়েছে, চুক্তিভিত্তিক কর্মী এবং এনসিসির ক্যাডারদের তাদেরও কিন্তু 4th পোলিং অফিসার হিসেবে ব্যবহার করা যাবে না। রাজ্যে সরকারি কর্মচারীদের দিয়েই এই ভোট করাতে হবে। এনসিসি বা চুক্তিভিত্তিক কর্মী তাদের কিন্তু 4th পোলিং অফিসার হিসেবে ব্যবহার করা যাবে না। এছাড়াও বিরোধীদের আরও যে একটা দাবি ছিল যে একসঙ্গে গণনা করতে হবে, যেহেতু ত্রিস্তর পঞ্চায়েত, এখানে পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ 3টে ক্ষেত্রে নির্বাচন হবে, এই 3টে ক্ষেত্রে নির্বাচনের গণনা একসঙ্গে করতে হবে। অর্থাৎ অ্যাট এ টাইম সাইমেন্টেনিয়াসলি কিন্তু পঞ্চায়েতের গণনা, পঞ্চায়েত সমিতির গণনা এবং জেলা পরিষদের গণনা একসঙ্গে করতে হবে। যেটা বিরোধীরা অভিযোগ করছিল যে আগের পঞ্চায়েত নির্বাচনে দেখা গেছে যেহেতু পঞ্চায়েতের গণনা, পঞ্চায়েত সমিতির গণনা বা জেলা পরিষদের গণনা সেগুলো আলাদা আলাদা সময় করা হয়েছে, কিন্তু এক্ষেত্রে আদালত আজকে পরিষ্কার জানিয়ে দিয়েছে 3টে ক্ষেত্রে গণনা সাইমেন্টেনিয়াসলি করতে হবে, মানে প্যারালাল একসঙ্গে করতে হবে, আলাদা করে করা যাবে না। এছাড়াও আজকে যেটা
হাইকোর্ট যেটা বলেছে যে সিসিটিভি ক্যামেরা শুধু বুথে নয়, রাস্তাগুলোতেও সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা করতে হবে এবং প্রত্যেক বুথে যেখানে সিসিটিভির ব্যবস্থা নেই সেখানে ভিডিওগ্রাফির ব্যবস্থা করতে হবে। রাস্তাগুলোতে যে সিসিটিভি আছে সেগুলোকে মনিটর করতে হবে। এছাড়াও যে ভোট কর্মীরা একদম নিচুতলা থেকে ওপরতলা যে ভোট কর্মীরা এই ভোটের কাজ করবে তাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে কমিশনকে, তাদের যেন কোনো রকমভাবে সমস্যা না হয়। কেন্দ্রীয় বাহিনীর কথা কেন আদালত বলছে সেটা ইতিমধ্যেই দেখা যাচ্ছে যে গত 9 জুন থেকে যখন মনোনয়ন জমা দেওয়া শুরু হয়েছে ইতিমধ্যেই কিন্তু রাজ্যের বিভিন্ন জেলায় কিন্তু অশান্তি শুরু হয়ে গিয়েছে। জেলায় দেখা যাচ্ছে কোথাও প্রার্থীদের কোনো বিরোধীরা অভিযোগ করছে তাদের প্রার্থীদের মনোনয়ন জমা দিতে দিচ্ছে না শাসক দলের লোকজনেরা। এছাড়াও ইতিমধ্যেই আমরা দেখেছি মুর্শিদাবাদে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় একজন কংগ্রেস কর্মী ইতিমধ্যে খুন হয়েছেন। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু বিরোধীদের প্রথম থেকে দাবি ছিল যে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করতে হবে। তবে এক্ষেত্রে কিন্তু কলকাতা হাইকোর্ট আজকে যে রায় দিয়েছে আপাতত বলেছে যে 7টি জেলাকে কমিশন স্পর্শকাতর বা অতি স্পর্শকাতর বলে উল্লেখ করেছে, মুখ বন্ধকামে সেই জেলাগুলোর নাম আদালতকে দিয়েছিল কমিশন। সেই জেলাগুলো কি 2 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, হুগলি, জলপাইগুড়ি, এই সমস্ত জেলায় অবিলম্বে যত তাড়াতাড়ি সম্ভব রাজ্য সরকার রিকোয়ারমেন্ট দিক কেন্দ্রকে যে আমার এত কেন্দ্রীয় বাহিনী লাগবে, ইমিডিয়েটলি কেন্দ্রীয় বাহিনীর কেন্দ্রের থেকে চেয়ে অবিলম্বে এখানে ডিপ্লয় করা হোক এই 7টি স্পর্শকাতর জেলায়। এবং শুধু তাই নয়, ভোট গণনার সে পরও কিন্তু যাতে কেন্দ্রীয় বাহিনীগুলো সেই এলাকায় সেই বুথগুলোতে থাকে তাও সুনিশ্চিত করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে আজকে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে। ফলে এই কথা আজকে যে রায় তাতে কিন্তু রাজ্য সরকারের পক্ষে কিন্তু 3টে জিনিস গিয়েছে। এক কি না, মনোনয়নপত্র জমা দেওয়ার যে 15ই জুন শেষ সময়সীমা সেটা বৃদ্ধি করেনি। 8ই জুলাই নির্বাচন, পঞ্চায়েত নির্বাচন এক দফায়, সেটার উপর কোনো রকম হস্তক্ষেপ করেনি। আর 3 নম্বর হচ্ছে যে কেন্দ্রীয় পর্যবেক্ষক নিয়োগের দাবি জানিয়েছিল বিরোধীরা, সেই দাবিকেও কিন্তু আজকে হাইকোর্ট নাকচ করে দিয়েছে। এছাড়া বলা যেতে পারে আজকে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ অর্থাৎ TS শিবজ্ঞানমনের যে ডিভিশন বেঞ্চ, সেই ডিভিশন বেঞ্চ মোটামুটি বিরোধীরা যে সমস্ত দাবিগুলো করেছিল মোটামুটিভাবে মেনে নিয়েছে। তবে কেন্দ্রীয় বাহিনীর ক্ষেত্রে এখনো পর্যন্ত 7টি স্পর্শকাতর যে জেলা যেটা কমিশন উল্লেখ করে হাইকোর্টকে জানিয়েছিল সেই জেলাগুলোতে ইতিমধ্যে কেন্দ্রীয় বাহিনী CRPF আধা সামরিক বাহিনী জওয়ান ডিপ্লয় করতে মোতায়েন করার নির্দেশ দিয়েছে। এবং যদি দরকার পড়ে রাজ্যে পর্যাপ্ত পুলিশ নেই সেটাও কিন্তু আজকে আদালত বলেছে। এবং সবথেকে বড় কথা, এই রায় দিতে গিয়ে এই কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের ক্ষেত্রে বলতে গিয়ে আজকে হাইকোর্টও কিন্তু বলেছে যে আমরা কিছুদিন আগেই দেখেছি রাজ্যে রামনবমীকে লক্ষ্য করে কিন্তু হাওড়া এবং হুগলির রিসরাতে কিন্তু ব্যাপক গন্ডগোল হয়েছিল। শুধু তাই নয়, এর আগের পঞ্চায়েত নির্বাচন, পৌর নির্বাচনের কথাও কিন্তু আজকে আদালত কিন্তু এই রায়ে সেই প্রাসঙ্গিকতা টেনে এনেছে, সেই প্রসঙ্গকে টেনে এনেছে, অশান্তির প্রসঙ্গকে। সেই কারণেই বলছে যে সুষ্ঠুভাবে নির্বাচন করতে হবে। এবং হাইকোর্টও কিন্তু বলেছে যে রাজ্যে কিন্তু পর্যাপ্ত পুলিশ নেই, তাই কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করতে হবে। কেননা আমরা কিছুদিন আগেই দেখেছি যে হাওড়াতে এবং হুগলির রিসরাতে রামনবমীকে উপেক্ষা করে কি গন্ডগোল হয়েছিল। সেই কারণে কেন্দ্রীয় বাহিনী দিয়ে সাহায্য নিতে হবে রাজ্য নির্বাচন কমিশনকে এবং রাজ্য সরকারকে। সেই কেন্দ্রীয় বাহিনী যতটা কেন্দ্রীয় বাহিনী চাইবে রাজ্য সরকার, সেই কেন্দ্রীয় বাহিনীকে কিন্তু বিনামূল্যে দিতে হবে কেন্দ্রকে। অর্থাৎ এই কেন্দ্রীয় বাহিনীর কোনো পয়সা, কোনো খরচ রাজ্য সরকার বহন করবে না, পুরোটাই বহন করবে কেন্দ্রীয় সরকার। তাই এই 3টে জিনিস কি আবারও বলছি, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন 15ই জুন, সেটাও কোনো এক্সটেন্ড করা তা বাড়ানোর কোনো হস্তক্ষেপ করেনি। 8ই জুলাই এক দফায় ভোট, তার দিনক্ষণ পিছনের কোনো ব্যাপারে হস্তক্ষেপ করেনি। এবং কেন্দ্রীয় পর্যবেক্ষক নিয়োগ, এই 3টে ক্ষেত্রে খারিজ করে দিয়েছে বিরোধীদের আবেদন যে 7টি জনস্বার্থ মামলা হয়েছিল। এছাড়া মোটামুটি বিরোধীরা যে সমস্ত দাবি জানিয়েছিল মোটামুটি তার উপর কিন্তু অনেকটাই শিলমোহর দিয়েছে কলকাতা হাইকোর্ট। কুনামি, একদমই অনেক ধন্যবাদ রিমিক। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, পঞ্চায়েত মামলার রায় ঘোষণা করলো কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতি TS শিবজ্ঞানমের বেঞ্চে চলেছিল এই মামলা এবং শুনানি শেষে আজ রায়দান হলো। তবে রাজ্য নির্বাচন কমিশনের সিদ্ধান্তের ওপর কোনো হস্তক্ষেপ করেনি হাইকোর্ট। কমিশনের বিজ্ঞপ্তি বহাল রেখেছে।
মনোনয়নের দিন বা সময়সীমা বাড়ানো হবে কিনা সেটাও কমিশনের উপরেই ছেড়ে দিয়েছে আদালত। মনোনয়ন নিয়ে কোনো নির্দেশ না দিলেও কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানোর নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট এবং স্পর্শ থেকে অতি স্পর্শকাতর 7টি জেলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট এবং সেই 7টি জেলাগুলি হচ্ছে 2 চব্বিশ পরগনা, উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা, হুগলি, পূর্ব মেদিনীপুর, জলপাইগুড়ি, মুর্শিদাবাদ এবং বীরভূম। এই 7টি স্পর্শকাতর জেলাগুলিতে কিন্তু কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট এবং তার পাশাপাশি যে সমস্ত এলাকায় রাজ্য পুলিশের সংখ্যা কম থাকবে সেখানেও ধীরে ধীরে মোতায়েন করা হবে কেন্দ্রীয় বাহিনী এবং তার সাথে সাথে অন্যান্য কোন কোন জেলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হবে তা পরে পরিস্থিতি খতিয়ে দেখে সিদ্ধান্ত নেওয়া হবে, এমনটাই জানিয়েছে কলকাতা হাইকোর্ট। এবং শান্তিতে নির্বাচন করতে সমস্ত রকম ব্যবস্থা করতে হবে রাজ্য নির্বাচন কমিশনকে, এমনটাই নির্দেশ দিয়েছে হাইকোর্ট এবং তার সাথে সাথে সমস্ত বুথে সিসিটিভি লাগাতে হবে এবং যেখানে সিসিটিভি লাগানো যাবে না সেখানে ভিডিওগ্রাফি করতে হবে এবং বুথের বাইরে রাস্তায়ও কিন্তু যেসব সিসিটিভি লাগানো রয়েছে সেগুলির আইপি অ্যাড্রেসও কিন্তু পুলিশকে রাজ্য নির্বাচন কমিশনকে পাঠাতে হবে এবং সিভিক ভলেন্টিয়ার্স নিয়েও বড় রায় দিয়েছে হাইকোর্ট। রাজ্যের সার্কুলারের বাইরে কোনো কাজে তাদের নিয়োগ করা যাবে না। রাজ্য সরকারি কর্মীদের দিয়ে একেবারে কাজ না করা গেলে তবে এই চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করতে হবে, এমনটাই নির্দেশ কলকাতা হাইকোর্টের। এবং পঞ্চায়েত ভোটের মনোনয়নের সময়সীমা বাড়ানোর আর্জি নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিল বিরোধীরা, সেই মামলার প্রেক্ষিতে এমনটাই রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট। মোটামুটি বিরোধীরা যেসব দাবিগুলি তুলেছিল সেই দাবিগুলো অনেকটাই মেনে নিয়েছে কলকাতা হাইকোর্ট।